কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানতে চাই যে আপনাদের এই যে সংগঠনটি, এটির শুরু বা প্রতিষ্ঠা কিভাবে এবং কবে হয়েছিল? আমি তখন খুব ছোট। কাজী নজরুল ইসলামের একটি কবিতা ছিল, ওমর ফারুক কবিতা। আ তখন আমি স্কুলে যাওয়ার পর বুলবুল ইউসুফ স্যার বললেন যে, "আজকে কবিতাটি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। একটি আমরা একটি গল্প শোনাবো।" আমরা সবাই বসে আছি। স্যার পড়া শুরু করলেন। কবিতা দুটি লাইন ঠিক এরকম ছিল, "ক্ষুধা তোর দুটি শিশু শোকরুণ সুরে কাঁদছে, মা আমার ক্ষুধা লেগেছে।" তখন মায়ের ঘরে চাল ছিল না। মা শূন্য একটি হাঁড়িতে শুধুমাত্র পানি দিয়েছেন। পানি দিয়ে বাচ্চা দুটিকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন, "দেখো আমি ভাত রান্না করছি, একটু পরে রান্না হলে তোমাদেরকে খেতে দিব।" আসলে যেই হাঁড়িতে চাল নেই সেই হাঁড়িতে ভাত হবে, তারপর বাচ্চারা খাবে, এরকম মিথ্যে ছলনা দিয়ে বাচ্চা দুটিকে ঘুম পাড়িয়ে দিলেন। স্যার আমাদেরকে একটি কথা বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যে তারা না খেয়ে থাকতে হয়, আর মা মিথ্যে সান্ত্বনা দেয়, তোমরাও তো চাইলে পারো এদেশের মানুষের জন্য কিছু করতে। সেদিন আমি আমার ছোট বোনের কাছে গিয়ে রাতে পড়ার টেবিলে বসে বললাম যে আসলে সবাই তো স্বপ্ন দেখে, আমরা একটু ভিন্ন রকম স্বপ্ন দেখি আমাদের এদেশের পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে। আমার ছোট বোন তখন সপ্তম শ্রেণীতে পড়তো, ফারজান আক্তার সুমি। আমরা দুজনে মিলেই স্বপ্ন দেখা শুরু করলাম বাংলাদেশকে নিয়ে। 2011 সালের 24 মে আমরা দুই ভাই বোন মিলে একটি সংগঠনের নাম আমরা ঠিক করলাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের লাল, সবুজ শ্যামল প্রকৃতি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সংঘবদ্ধ দল। এই লাল সবুজ উন্নয়ন সংঘ নাম নিয়ে 2011 সালে আমার ছোট বোনের কানের ধুল বিক্রির টাকা, আমার সোনার আংটি বিক্রির টাকা, স্কলারশিপের টাকা, সব কিছু একসাথে করি সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমেই আমরা এই যাত্রাটি শুরু করি। আচ্ছা, তো আপনাদের এই যে লাল সবুজ উন্নয়ন সংঘ, এর কার্যক্রমগুলো কি কি আমাদের একটু বলবেন? কারণ আমরা তো বুঝলামই যে শিশুদেরকে নিয়ে, বঞ্চিত শিশু। আসলে আমাদের কার্যক্রমটি প্রথমত আমরা সুবিধা বঞ্চিত শিশুদের জন্যই শুরু করেছিলাম, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের যেই শিক্ষার্থীরা আছে তারা নানান ধরনের মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তারা বাল্য বিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। তারপর থেকে আমরা একটি সামাজিক আন্দোলনের মতো আমরা শুরু করলাম। সংগঠনটি দুই ভাই বোন মিলে শুরু করার পর আশরাফুদ্দিন নিলয়, ইমরান হোসেন, এরকম অসংখ্য শিক্ষার্থীকে আমরা সদস্যকরণ করলাম। আমরা আস্তে আস্তে আমরা প্রথমে 20 জন, তারপর 50 জন, 100 জন হলাম। তো 100 জন মিলে যখন আমরা কাজটা করা শুরু করি তখন কিন্তু আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। তারপরে আমরা মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ এই বিষয় নিয়ে কাজ শুরু করি। তবে এরই মাঝে একটি ভিন্ন রকম আমাদের কাজ ছিল, যে কাজটি হচ্ছে বৃক্ষরোপণ। আমরা গত বছর 1 লক্ষের বেশি গাছের চারা রোপণ করেছিলাম টিফিনের টাকা বাঁচিয়ে, যেখানে এই লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা 20 টাকা করে মাত্র জমা দিয়েছে। সেই 20 টাকা করে জমার টাকা দিয়ে আমরা 1 লক্ষ গাছের চারা দিয়েছি, বিতরণ করেছি। এই বছরও আমরা গাছের চারা বিতরণ করেছি। আমরা এই বৃক্ষরোপণ এই কার্যক্রমটিও আমরা চালিয়ে যাচ্ছি। তো তেতুলিয়া থেকে টেকনাফে আপনাদের কিছুদিন আগে একটা ক্যাম্পেইন হয়েছে, আমাদের যদি সে সম্পর্কে একটু বলেন প্লিজ। আসলে তেতুলিয়া থেকে টেকনাফ, তার আগে কিন্তু গত বছর 2016, 2015, 2014 মানে বেশ কয়েকটি বছর আমি ভ্রাম্যমাণভাবে বিভিন্ন জেলায় যেতাম। সেখানে গিয়ে স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করতাম। প্রায় 15 লক্ষ শিক্ষার্থীর কাছে গিয়েছিলাম হচ্ছে 2014, 15, 16 এই 3টি বছরে। 2018 সালে আমি 17 শেষ দিকেই একটি চিন্তা শুরু করলাম যে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় বা কিছু কিছু উপজেলা আছে, উপজেলার অজপাড়া গা আছে, সেখানে যাব। সেখানে শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে, কারণ যেভাবে আমাদের তরুণরা দিন দিন মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচাতে হবে। মার্চের 7 তারিখ আমি রাতে ট্রেনের রওনা হয়ে 8 তারিখ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চলে যাই। সেখানে জেলা প্রশাসক, সেখানকার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতায় যাত্রা শুরু হয়। মার্চের 8 তারিখ যাত্রা শুরু হওয়ার পর তেঁতুলিয়া থেকে যখন শুরু করে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরে আসি, একটি জেলাতে গেলাম, একটি ক্যাম্পেইন করে চলে আসলাম, ঠিক এমন না। আমরা একটি জেলাতে যাওয়ার পর সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার,
আমরা তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করার চেষ্টা করি। যদি তারা থাকতে না পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ যারা থাকেন, আমরা একটি স্কুলে গিয়ে 3টি ধাপে আমরা এই প্রোগ্রামগুলো করতাম। প্রথম ধাপটি ছিল হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা, অর্থাৎ সাধারণত আমরা গ্রামে কিন্তু একজন ইউনো একজন ডিসির সাথে কথা বলা, একজন শিক্ষার্থী কথা বলার সুযোগ পায় না। আমি যে কাজটা করেছি সারা বাংলাদেশে, সেই কাজটা হচ্ছে একটা গ্রামের স্কুল যেখানে একজন ইউনো কিংবা একজন ডিসির সাথে শিক্ষার্থীরা কথা বলার সুযোগ পায় না, সেখানে গিয়ে ইউনোদের সাথে ডিসিদের সাথে একটি প্রশ্নোত্তর পর্ব আমরা আয়োজন করেছি। শিক্ষার্থীরা এরকম 30-40 জন শিক্ষার্থী, তারা কি কি সমস্যায় পড়ে, তারা কি করে বাল্যবিয়ে থেকে দূরে থাকবে, ধর্ষণের হাত থেকে রক্ষা পাবে, এই নানান বিষয় নিয়ে তারা নানান ধরনের প্রশ্ন করেন জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারদের কাছে। এখানে প্রশাসন থেকে তাদের এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের থেকে তাদেরকে সমস্যার সমাধানে বক্তব্য রাখেন, পরামর্শ দেন। এটা ছিল একটি ধাপ। আমাদের দ্বিতীয় ধাপটি ছিল হচ্ছে শিক্ষার্থীরা সকল অন্যায়কে, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইফটিজিং, নকল, এই বিষয়গুলোকে তারা লাল কার্ড প্রদর্শন করেন। লাল কার্ড প্রদর্শন করে পাশাপাশি আপনাদের এই ক্যাম্পেইনটির নাম ছিল লাল কার্ড। লাল কার্ড ছিল হচ্ছে এই অন্যায়কে, আবার তারা দেশপ্রেম, শিক্ষকদের সম্মান, মানবতা, এই বিষয়গুলোকে তারা আবার সবুজ কার্ড প্রদর্শন করেন। একটু ভিন্নতা ছিল। সর্বশেষ ছিল হচ্ছে একটি শপথ পাঠ, যেখানে শিক্ষার্থীরা তারা শপথ নেন যে এই মাদক, বাল্যবিবাহ এগুলো থেকে দূরে থাকবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি বই আছে লাল কার্ড নামে। আমার মনে হয় এই বইটির মধ্যে আপনাদের এই ক্যাম্পেইনের বিস্তারিত আপনি লিখেছেন সবার বোঝার জন্য। তো এই যে আপনাদের ক্যাম্পেইনটি, যেটি আসলে শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে সতর্ক করার জন্য বা তাদের সচেতন করার জন্য আপনারা করেছেন, এতে করে আপনার কাছে কি মনে হয় যে শিক্ষার্থীদের উপরে এই ক্যাম্পেইনের কতটুকু প্রভাব পড়েছে? আসলে যদি আমি বলি যে চলতি সময়ে আমি যখন এই সফরটা করি তেঁতুলিয়া থেকে টেকনাম, সেখানে কি পরিমাণ ফোন এসেছে এটা কল্পনার বাইরে। অর্থাৎ শিক্ষার্থীরা যখনই কোনো ধরনের সমস্যায় পড়ে, বিশেষ করে যদি বাল্যবিয়ে হয়ে যায়, আগে তো বাল্যবিয়ে হলে তার মাকেই ভয়ে বলতো না, তার বাবাকেই বলতো না, এখন তো সেখানে ইউনোকে ফোন করছেন, সেখানে ডিসি স্যারকে ফোন করছেন। আমাকে একজন ডিসি স্যার বলতেছে, কাউসার লাল কার্ড এই প্রোগ্রাম করার পর থেকে আমি তো আর ফোন রিসিভ করতে করতে শেষ, এখন তো বাল্যবিয়ে আমার জেলাতে হচ্ছে না, কারণ হলেই তো আমাকে ফোন করছে। তো সেটা হচ্ছে আসলে আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে, আমরা তাদেরকে সচেতন করতে যদি পারি, তাহলে কিন্তু তারা অন্যায় কাজগুলো থেকে নিশ্চিত দূরে থাকবে, বিরত থাকবে। নানান সমস্যাও আছে, যেমন শিক্ষার্থীরা অনেক নানান ধরনের পরামর্শ দিয়েছেন আমাদেরকে, যে যদি এই পরামর্শগুলো সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু অন্তত আমাদের দেশে তরুণদের মাদক কিছুটা হলেও কমে যাবে। তো আমি সারা দেশে এই কার্যক্রমগুলো নিয়ে যদি আমি একটু বলি, যে অনেক শিক্ষার্থীরা কিন্তু এমন প্রশ্ন করেছেন যে আসলে আমরা যাদের কাছ থেকে শিখি, যারা আমাদেরকে শিক্ষা দেন, স্কুলের শিক্ষকরা, আবার ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা করছেন, তারাই তো আমাদের সামনে ধূমপান করছেন। আমরা তাদের কাছ থেকে আমরা কি শিখছি? শিক্ষার্থীরা মনে করছেন যে মাদকের প্রথম ধাপ হচ্ছে ধূমপান। স্কুলের গেটের পাশে একটি দোকান আছে, সেই দোকানে কিন্তু একটি সিগারেট কিনতে পাওয়া যাচ্ছে 10 টাকা 6 টাকা হলে, কিন্তু তারা বলছেন যে এই সিগারেটটা এভাবে বিক্রি করার কারণে যে কোনো শিক্ষার্থী সহজলভ্য হয়ে যাচ্ছে, সহজে ধূমপান করতে পারছে। যদি সেটাকে এমন হয় যে এক প্যাকেট ছাড়া সেটা বিক্রি করা যাবে না, কিংবা স্কুলের আশেপাশে এই ধূমপান করা যাবে না, যদি এই বিষয়গুলো সরকার গুরুত্ব দেয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা অন্তত এত তাড়াতাড়ি মাদকে কিছুটা হলেও দূরে থাকবে, এমন পরামর্শ দিচ্ছেন। চমৎকার কার্যক্রম আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন আপনারা। আমার মনে হয় যে এতে করে আসলেই হয়তোবা পুরোটা প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছুটা তো করা সম্ভব হবে। আমরা এই পর্যায়ে একটু চায়ে চুমুক দেবো, তারপর আমরা বাকি গল্প করবো, প্লিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। এই যে আপনাদের লাল সবুজ উন্নয়ন সংঘ, এটির যে কার্যক্রমগুলো রয়েছে এবং আপনারা যে কার্যক্রমগুলোর জন্য চিন্তা ভাবনা করছেন, তাতে করে নিশ্চয়ই, যেহেতু এটা শুধুমাত্র এখন আপনার উদ্যোগে হচ্ছে বা আপনার চেষ্টায় হচ্ছে, কিছু জায়গায় তো কিছু প্রতিবন্ধকতা অবশ্যই ফেস করতে হয় বা সম্মুখীন হতে হয়। তো আপনার কাছে কি মনে হয় যে কোন ধরনের হেল্প পেলে বা ভবিষ্যতে কি ধরনের স্টেপ নেওয়া হলে আপনার কার্যক্রমগুলো আপনি আরো সুন্দর করে পরিচালনা করতে পারবেন? আসলে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি, সেখানে যারা মাদক ব্যবসায়ী আছেন বা
মাদকের সাথে রিলেটেড, তারা কিন্তু আমাদের জন্য বড় সমস্যা। যেমন আমি কাজগুলো করা অবস্থায় কিন্তু বেশ কয়েকবার আমাকে হুমকিও দিয়েছেন যে আচ্ছা, আচ্ছা। এই কাজগুলো যেন না করা হয়। সেজন্য আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমরা যারা এই নিঃস্বার্থভাবে নিজের টিফিনের টাকায় কাজ করি, সরকার যেন আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছেন সেভাবে সহযোগিতা করেন। তাহলেই হয়তো আমার বিশ্বাস এদেশে আরও বেশি মানুষ উৎসাহ পাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করার। তারা উৎসাহ পেলে আমার মনে হয় যে একটু একটু করে অন্তত সচেতনতা বৃদ্ধি পাবে, বদলে যাবে আমাদের বাংলাদেশটা। ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং তার দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। আমি ছোটবেলা থেকেই আসলে বাংলাদেশ টেলিভিশনের পর তো এটিএন বাংলা, ছোটবেলা থেকেই এটিএন বাংলা দেখে আসছি, আমার খুব প্রিয় একটি চ্যানেল। দর্শকদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, প্রথমত এটিএন বাংলার পাশে থাকুন, এটিএন বাংলা দেখুন। আর একটি অনুরোধ থাকবে, আসুন এই সোনার বাংলাদেশটা আমাদের সকলের, আমাদের এই 30 লক্ষ শহীদের সোনার বাংলাকে একটি সুন্দর বাংলা হিসাবে গড়ে তুলি। সকল তরুণদেরকে বলবো, আসুন আমরা সকলে ধূমপান থেকে বিরত থাকি, একটি মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আর চায়ের চুমুকের এপিসোডগুলো যদি আপনারা ইউটিউবে দেখতে চান তাহলে এটিএন টিউবে গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ দিলেই চলে আসবে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন থেকে এটিএন বাংলার অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeprogram। এছাড়া ফেসবুকে আমাদের পেতে ভিজিট করুন www.facebook.com/ATNTubeprogram।